মন্ত্রী হিসেবে শপথ নিলেন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আমরা আগেও দেখেছি যে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন নেগেটিভ, বিশেষ করে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ সম্পর্কে বেশ পজিটিভ, এবং সে বলছে যে শেখ হাসিনা আসবে, বীরের ভেসে আসবে, এরকম এরকম বলে সে। তো এবং শুধু তাই না, মুসলমানদের উপর অলরেডি সেখানে অত্যাচার শুরু হয়েছে। তা আপনার কাছে কি মনে হয় যে শুভেন্দু অধিকারী আসলেও কতটা ডেসপারেট হবে সেখানকার মুসলমানদের ব্যাপারে? আর বাংলাদেশের ব্যাপারে তো মমতা ব্যানার্জিও তো সেরকম নিজের দেশের স্বার্থ ছাড়া বাংলাদেশের স্বার্থ কখনোই দেখেনি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে মনে করি যে, মানে আপনার কি মনে হয় যে এখানে কোনো হেরফের হবে কিনা? এই জায়গায় বলি, মমতা ব্যানার্জিও আমাদের যে খুব উপকার করছে তা না, তবে মমতা ব্যানার্জি বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে খুব কথা বলতেন না। হুম। কিন্তু শুভেন্দু অধিকারীকে বছরের গোড়া থেকেই দেখলাম বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছে, এবং বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করে, বাংলাদেশের বিরুদ্ধে মন্তব্য করে, ওভার দ্য ইয়ার্স করে যাচ্ছে। শুভেন্দু হুম। অধিকারী যে মন্তব্যগুলা, এগুলো রাজনীতিবিদ হিসাবে করা উচিত না। এটা রাজনৈতিক সুলভ মন্তব্য নয়। কোন দায়িত্বশীল রাজনীতিবিদ এই ধরনের মন্তব্য করতে পারে না, এটা আমি অবশ্যই বলবো। আর বাংলাদেশের রাজনীতি নিয়ে শুভেন্দু অধিকারীর মাথা ব্যথা হওয়ারও কোনো কারণ আমি দেখি না। তবে হ্যাঁ, সীমান্ত নিয়ে কথা বলবো। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সবচেয়ে বড় সীমান্ত, প্রায় ৪,৫০০ কিলোমিটারের বর্ডার আছে বাংলাদেশের সাথে, পশ্চিমবঙ্গের এবং ত্রিপুরা, আসাম সহ। তো সেই জায়গায় এই বর্ডারের যে আপনার নিরাপত্তাটা, এটা কিন্তু আমরা অবশ্যই আশা করব। যদি এত বড় সীমান্ত ভারতের কোনো দেশের সাথে নাই, পাকিস্তানের সাথে এত বড় সীমান্ত নাই, সুতরাং সবচেয়ে বড় সীমান্ত হলো বাংলাদেশের সাথে ৩ দিক থেকে, পূর্ব দিক, উত্তর দিক এবং পশ্চিম দিক। তো সেই সীমান্ত যদি অস্থির করে শুভেন্দু অধিকারীর সরকার, তাহলে বাংলাদেশকেও সেরকম ব্যবস্থায় যেতে হবে। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে শুভেন্দু অধিকারীকে এই কথাটা মাথায় রেখেই বাংলাদেশকে ভবিষ্যতে বাংলাদেশ সম্পর্কে তার মন্তব্য করতে হবে। যেন তেন মন্তব্য, যা মনে চায় যা খুশি তাই মন্তব্য করে ভোটের বাক্স উনি বড় করবেন, এটা আমরা হুম। প্রত্যাশা করি না। একজন রাজনীতিবিদ হিসেবে করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যদি উনি এই ধরনের মন্তব্য করেন, এটা কিন্তু আসলে কেউই মেনে নেবে না। এটা বাংলাদেশও মেনে নেওয়ার কোনো কারণ নেই। এখন হেমন্ত বিশ্বাস আছে আরেকজন, তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্যগুলো করে, সেগুলো অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। এটা আমরা বলে রাখলাম। সুতরাং আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি চাইবো ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত আছে তা যেন হুম। নিরিবিলি থাকে, শান্তিপূর্ণ থাকে। কোনো ধরনের অশান্তি আমরা সীমান্তে কিন্তু করিব না, এটা কিন্তু মনে রাখতে হবে। আর আরেকটি কথা স্পষ্ট করে বলে দিই, সেটা আমার মনে হয় বলা দরকার আছে, যে আপনি আসলে কি চান। একটি দেশের সার্বিক উন্নতি নির্ভর করে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ভালো রাখা। আপনি কি ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক আছে? দেখেন তো। আছে নেপালের সাথে, যাই বলেন না কেন, নেপালের সাথে নাই, ভুটানের সাথে নাই, শ্রীলঙ্কার সাথে নাই, তার মালদ্বীপের সাথে নাই। বাংলাদেশের সাথেও যে ধরনের বক্তব্য বলে, আমাদের আমরা কিভাবে ভালো সম্পর্কটা বজায় রাখবো বলুন? কই, আমাদের হুম। বর্ডারে আপনারা যখন তখন বিএসএফ গুলি করে, সাধারণ মানুষকে হত্যা করে, যারা বর্ডারের নিয়ম কানুন এত ভালো জানে না। তা আপনারা ভালো বর্ডার কমিশন তৈরি করেন, বর্ডার ম্যানেজমেন্টটা ঠিক করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। সেটাও তো করছেন না। কিন্তু এই যে মানুষ একটু বর্ডারের কাছে গেলে তাকে গুলি করে দেন, এমনও তো হয়। সে বর্ডার পারই হচ্ছে না, একজন বাংলাদেশি মানুষ বর্ডার থেকে অনেক দূরে আছে, তাকে গুলি করে দিচ্ছে কেন? সে কি করছে? অন্যায় করবে যখন ক্রস দ্য বর্ডার, যখন বর্ডার ক্রস করবে, সেটাও তো করছে না। ওই পাকিস্তান সীমান্তে তো এটা করে না। পাকিস্তানের সীমান্তে কি কোনো পাকিস্তানি নাগরিককে ভারতের বিএসএফ গুলি করে? হুম। কখনোই করেনি। কাশ্মীর যে তো মানে আজাদ কাশ্মীর এবং বর্তমান জম্মু কাশ্মীর ভারতের অধীনে যেটা, হ্যাঁ, তো সেইখানে কি গুলি করে না তো। চাইনিজ বর্ডারে কোন চাইনিজ লোককে কি গুলি করে ভারত? হুম। তাইলে আমাদেরকে কেন করে? আমরা কি অপেক্ষাকৃত ছোট দেশ এবং দুর্বল? বাংলাদেশ ৯ কোটি মানুষ বসবাস করে, প্রত্যেক মানুষ খুব সচেতন।
বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে অনেকটা সচ্ছল। এই ধরনের ন্যারেটিভ দেওয়া কি ঠিক যে বাংলাদেশের মানুষ পশ্চিমবঙ্গে যায় জীবন নির্বাহের জন্য? বাংলাদেশের মানুষ তো ভালো খেয়ে পড়ে আছে। বাংলাদেশের মানুষ তো বহির্বিশ্বে অনেক চাকরি করে, ফরেন রেমিটেন্স প্রচুর আসে। তারা তো আগের তার কুড়ে ঘরও নাই, টালির ঘরও নাই। বাংলাদেশে সব পাকা বাড়ি হয়ে গেছে গ্রামের। এতে কি অর্থনৈতিক সমৃদ্ধির প্রকাশ ঘটে না? তাইলে এই ধরনের নিজেদের মতো করে নেগেটিভ বানিয়ে বাংলাদেশকে বলবে বাংলাদেশের অর্থনীতি ভালো না। বাংলাদেশের অর্থনীতি ইজ মাচ মোর বেটার দেন ইন্ডিয়া। তা আপনারা কই পেঁয়াজ দেই, দেই, তো পেঁয়াজ দিয়ে আপনারা লাভ করেন না? পেঁয়াজ দেন, রসুন দেন, আদা দেন, ভালো কথা। এগুলো তো আমরা টাকা দিয়ে আপনাদের কাছ থেকে কিনি, নাকি আপনারা পয়সা ছাড়া দেন? তাহলে এটা তো বাণিজ্য। তো বাণিজ্যিক লেনদেন তো প্রত্যেক স্বাধীন দেশের সাথে আরেকটা স্বাধীন দেশের থাকবেই, সেটাই আছে। এটা তো আপনারা দয়া করে দেননি। আর ওই যে দেখেন না, ইরানকে যখন আমেরিকা চাপ দিল, হরমুজে নেভাল ব্লকেট দিল, ইরানের বাণিজ্য কি বন্ধ ছিল? কিছুক্ষণ আগেই তো আলোচনা করলাম। এই সত্যিই ইরান তো তার বাণিজ্য চালিয়ে গেছে। তো ভারত যদি এইগুলোর উপর এম্বার্গো দেয়, পেঁয়াজ দিব না, রসুন দিব না, আদা দিব না, এসব দিব না, তো পৃথিবীর অন্যান্য দেশও আছে, তারাও তো হয়তো দিবে। খরচ তো বেশি হতে পারে, কিন্তু এতে ভারত তো বাণিজ্য লস করবে। ভারতের পশ্চিমবঙ্গের যে কৃষকরা আছে, উত্তর ভারতের কৃষকরা আছে, তারা তো খেটে ফসল উৎপাদন করে, সেটার একটা অংশ তারা বাংলাদেশে বিক্রি করে। তো সেই বাজারটা ভারত নষ্ট করবে কেন? এইসব এলোমেলো মন্তব্য শুনে ফাইনালি একটা কথা বলি, একজন স্টেট মিনিস্টার অর্থাৎ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের সমগ্র ভারতের ডিসিশন মেকার না, ভারতের রাজনীতির সিদ্ধান্ত দেওয়ার মালিক না। আমি মনে করি সীমান্ত যদি অস্থির হয়, তাহলে ইউনিয়ন গভর্নমেন্ট, যেটা ভারতের কেন্দ্রীয় সরকারকে এটা দেখতে হবে এবং দায়িত্ব নিতে হবে বলে আমি বিশ্বাস করি।